আমার পেছনে হচ্ছে রক গেট, কিন্নরে ঢোকার রক গেট। এই সতলুজ নদী হচ্ছে হিমাচলের সবচেয়ে বড় নদী। এটা চীন থেকে বয়ে আসছে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে এরকম মাথায় টুপি পরে যেতে হয়। ধাবাটা নাকি ফেমাস, এই যে আমার সামনে যে থালিটা রয়েছে এই থালিটার জন্য। এই জায়গাটায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আমরা এই রুমটায় আছি। এই সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখরোটের গাছ। আমাদের হোটেলের ভেতরে আপেলের গাছ, আপেল হয়ে আছে। কত আপেলের গাছ দেখুন। এই স্পিতি ভ্যালি ট্যুরটা এতটাই সুন্দর, যেরকম বইয়ের পাতা উল্টালে ছবি পাল্টে যায় সেরকম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 18ই জুন। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আমরা কালকে এসে নারকান্ডাতে পৌঁছেছি, সেই ভিডিও আগে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। লাগেজ টাগেজ গুছিয়ে গাড়িতে রেখে দিয়েছি। আমাদের যে নারকান্ডায় হোটেল ছিল সেখান থেকে আমরা চেক আউট করছি। আজকে আমরা স্টে করব হচ্ছে সাংলার উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন গাড়িতে উঠি। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 8:37। আমরা এখন সাংলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই নারকান্ডা থেকে সাংলার ডিস্টেন্স হচ্ছে প্রায় 153 কিলোমিটার মতো। বেশ অনেকক্ষণের জার্নি। আর আপনাদেরকে বললামই যে আগে আমরা সাইট সিন করতে করতে যাব, অনেকটা টাইম লেগে যাবে। আজকে প্রায় সন্ধে হয়ে যাবে। ভাইয়া কিतना টাইম लगेगा यहाँ से? 6-7 ঘন্টা। তো আমরা যেহেতু ডিরেক্ট যাব না, তার জন্য আরও বেশি টাইম লাগবে। গুগল ম্যাপে দেখাচ্ছে ওই 4 ঘন্টা 22 মিনিট মতো সময় লাগার কথা। আমি একদম মুড়ি টুড়ি দিয়ে বসেছি, কারণ এখানে বেশ ভালো ঠান্ডা। আর ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে না বেশ ঠান্ডা লাগছে আর কি কান ঠানগুলোতে, তাই ঢেকে নিয়েছি। আমাদের এই স্মৃতি ট্রিপের এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় দিন আমাদের প্রথম দেখা হলো কোনো নদীর সাথে, সেটা হলো এই যে আমার পেছনে রয়েছে সতলুজ নদী। সতলুজ নদী বা শতদ্রু নদী, যা হিমাচলের সবচেয়ে দীর্ঘতম নদী। এটা চীন থেকে বয়ে আসছে। জলটা প্রচণ্ড ঘোলা আর বেশ স্রোত, প্রচণ্ড আওয়াজ। আমরা এখানে নামতাম না। আমাদের যে দাদা ঘোরাচ্ছে আর কি গাড়িতে, ড্রাইভার দাদা, উনি ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়ালো, তাই আমরা একটু হেঁটে এই জায়গাটায় আসলাম। ভালোই হলো, এই সতলুজের সাথে কিছুটা সময় কাটাতে পারবো আমরা। এই সতলুজ নদী আমাদের সাথে সাথে এখন চলবে। এই সতলুজ নদীর বাংলা নাম হচ্ছে শতদ্রু নদী। আর এই সতলুজ নদীর উৎপত্তি হচ্ছে মানস সরোবরের পাশে রাক্ষসতাল আছে, সেইখান থেকে। এই শতদ্রু নদীর লেন্থ হচ্ছে 1450 কিলোমিটার। এই নদীটা এসেছে চায়না থেকে, তারপরে ইন্ডিয়ায় কিছুটা প্রবাহিত হয়েছে, তারপরে চলে গেছে পাকিস্তানে। ইন্ডিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে 300 কিলোমিটার মতো। আর এই নদীটাকে বলা হয় হিমাচল প্রদেশের একটা অন্যতম লংগেস্ট রিভার। এই শতদ্রু নদীর ওপরে প্রচুর হাইডাল পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠেছে। সারাহানের সামনাসামনি মোটামুটি পৌঁছেই গেছি। আর এখানে কত আপেল গাছ, রাস্তার ধারে ধারে ভর্তি আপেল গাছ, রাস্তায় পড়েও আছে আপেল। হাত বাড়ালেই আপেল পাড়তে পারবেন এরকম, কিন্তু আপেল পাড়া একদমই নিষিদ্ধ। কত আপেল দেখুন গাছে। এ দেখুন, রাস্তায় যেতে যেতে এই ফলের গাছ দেখলাম। क्या नाम बोला भैया? খুমানি। পেরে নিয়ে আসলাম অনেকগুলো। দাদা বলছে খুমানি নাম। খেয়ে দেখি। টক টক, এখনো না পাকেনি। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছালাম, এই জায়গাটার নাম হচ্ছে রামপুর। এটা সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর নদীর ওই পারে, সতলুজ নদীর ওই পারের যে জায়গাটা, সেটার নাম হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্ট।
ফাইনালি আমরা সারাগানে পৌঁছে গেছি। এখন দেখতে এসেছি ভীমাকালী টেম্পল আছে সেইটা। এই মন্দিরটা খুবই জাগ্রত। আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছে। এখানে দেখছি HRTCর বাসও দাঁড়িয়ে আছে। একটু পার্কিং থেকে হেঁটে যেতে হবে সামনের দিকে। মন্দিরের আশেপাশে প্রচুর দোকানও আছে দেখছি। আচ্ছা, এখানে ডালাও কিনতে পাওয়া যাচ্ছে। মন্দিরের ভেতরে মনে হয় পুজোও দেওয়া যায়। পার্কিং থেকে কিছু দূর হেঁটে আসার পরে এখানে দেখুন এন্ট্রান্স লেখা আছে, ওয়েলকাম টু শ্রী ভীমাকালীজি টেম্পল। গেটটা গোল্ডেন কালারের, দেখুন কি সুন্দর। চলুন, মন্দিরটা খুব সুন্দর দেখুন। আমরা তো এসেছি ভীমাকালী মন্দিরে। মন্দিরের দুখানা দরজা পেরিয়ে একটা মাঝখানে বড় ফটক এবং ফটকের দুপাশে মন্দির রয়েছে। যখন আপনারা ঢুকবেন প্রথমে ডান হাতে পড়বে নৃসিংহদেবের মন্দির এবং শিব মন্দির একই সাথে, আর বাঁ হাতে পড়বে হচ্ছে ভীমাকালী মন্দির। তো নৃসিংহদেবের মন্দির থেকে দর্শন করে আসি, চলুন। মন্দিরের ভেতরে শু স্ট্যান্ড আছে। এখানে ফ্রি অফ কস্টে আপনারা জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। আর মন্দিরের ভেতরে একটা ক্যান্টিনও দেখলাম। এই যে রূপোর দরজাটা ক্রস করলাম, এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে ছোট ছোট লকার মতো করা আছে কাঠের, সেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট জিনিস রেখে চাবি নিয়ে ভেতরে মন্দিরে, ভীমাকালী মন্দিরের ভেতরে যেতে পারেন। তো আমরা এখন সেটাই করব। কিছু জিনিস তো এসে সচোখে দেখতে হয়, এটাও তার মধ্যে একটা। আসুন এবং দর্শন করে যান। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে এরকম মাথায় টুপি পরে যেতে হয়। এইখানে টুপি রাখা আছে, এই টুপি পরে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। মহিলাদের যদি ওড়না থাকে সে ওড়নাটা মাথায় জড়িয়ে নিয়ে তারপরে ভেতরে যেতে পারবেন। মন্দিরের ভেতরে ব্যাগ, ক্যামেরা, বেল্ট মানে চামড়ার বেল্ট, মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই। বৃষ্টি শুরু হয়ে গেল জোরে জোরে। এই ভীমাকালী মন্দির কিন্তু 51 সতীপীঠের এক পীঠ। এখানে দেবীর বাঁ কানের অংশ পড়েছিল, তাই জন্য লোকাল মানুষরা মনে করেন কোনো কিছু মনস্কামনা করলে দেবীর কানে সোজা গিয়ে সেই মনস্কামনা পৌঁছয় এবং খুব তাড়াতাড়ি সেই মনস্কামনা পূর্ণ হয়। চলুন, বৃষ্টি তো পড়ছেই, এর মধ্যেই আমরা বেরিয়ে গাড়িতে উঠি। ভীমাকালী মন্দিরের ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে। দেখুন কি সুন্দর, মেঘগুলো এসে ঢেকে দিচ্ছে। আমরা লাঞ্চ করার জন্য এসেছি একটা রোড সাইড ধাবাতে। এই ধাবাটা নাকি ফেমাস, এই যে আমার সামনে যে থালিটা রয়েছে এই থালিটার জন্য। এখানে রয়েছে মাক্কে কি রুটি, যেটা প্রচণ্ড শক্ত, এই যে বাবারে। তার সাথে দিয়েছে বাটার, পেঁয়াজ, আর এই যে সর্ষের শাক, সরসোদি শাক আর মাক্কে কি রুটি, ডাল, এখানেও একটা কিছু রয়েছে ডাল টাইপের, আর এটা কি আমি জানি না। এই থালিটার সাথে ভাত আছে আর লাস্সি আছে বললো, দিয়ে যায়নি এখনও। এই থালিটার দাম নিয়েছে 200 টাকা। রেস্টুরেন্টটার নাম হচ্ছে চটিওয়ালা। এই সরসো কি শাক আর মাক্কে কি রুটি, এটার কম্বিনেশান পাঞ্জাবে ভীষণ 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 ফেমাস। তো আমি একটু খেয়ে দেখি। এটা তো কাইন্ড অফ পাঁপড় আর রুটির মিডিলে কিছু একটা হলে সেরকম খেতে লাগছে। আর সর্ষে শাক যেটা আমরা বাড়িতে খাই প্রচণ্ড তেতো হয়, বাট এখানে তেতো নয়। পালাক পনির করার আগে যেরকম পালং শাকটা আমরা পেস্ট করে গ্রেভি বানাই, এটা টাইপ অফ সেরকম লাগছে। যারা লোকাল ফুড ট্রাই করতে চান তারা ট্রাই করতে পারেন। মানে আমার ভালো লাগেনি। আর যেটা আপনাদেরকে লস্যি বলছিলাম, ওটা লস্যি না, ওটা হচ্ছে ছাঁচ। এই রেস্টুরেন্টটা হচ্ছে কিন্নরের যে গেটটা আছে
তার ঠিক আগে রেস্টুরেন্ট ডান হাতে পড়ে। নারকান্ডা থেকে সাংলা যাওয়ার পথে যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরিয়ে নারকান্ডা পৌঁছাতে আর্টিকা গাড়িতে মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা মতো খরচা পড়তে পারে। এই গাড়ি ভাড়া আপনারা কোন সিজনে নিচ্ছেন তার উপরেও ভাড়া ডিপেন্ড করবে। এই যে এটা হলো সিমলা জেলার লাস্ট পয়েন্ট। এবার আমরা ঢুকছি কিন্নর জেলায়। ওয়েলকাম টু কিন্নর। যেই প্ল্যানিংয়ে, যেই আশায় আমরা এই ট্যুরে বেরিয়েছি, অলমোস্ট সেটা শুরু হচ্ছে বলা যায়। আর এই কিন্নর জেলায় প্রবেশের সাথে সাথে কিন্তু ল্যান্ডস্কেপ পুরো পাল্টে যেতে থাকে আস্তে আস্তে, এবং একটু ভয়ানক রাস্তা শুরু হয়। চলুন, যেতে যেতে কথা হবে, দেখা হবে, গল্প হবে, সমস্ত কিছু হবে। এতক্ষণ আমরা খুব ভালো রাস্তা দিয়ে আসছিলাম, দাদা তো ভয় পাই দিচ্ছে, বলছে ওপর থেকে যখন খুশি পাথর পড়তে পারে, এবং দেখাচ্ছেও দাদা বড় বড় পাথর রাস্তার ধারে ধারে পড়ে আছে। মানে এই জায়গাটায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়। এ দেখুন সামনে, দেখুন ছোটোখাটো একটা আননোন ওয়াটারফলস। ল্যান্ডস্কেপ শুধু দেখুন, পুরো আস্তে আস্তে পাল্টে যাবে। কি সুন্দর দেখুন। এখন তো গাছপালা দেখা যাচ্ছে, আস্তে আস্তে পুরো রুক্ষ শুষ্ক হয়ে যাবে, গাছপালা থাকবে না। যত আমরা কাজার দিকে এগোবো দেখাবো আপনাদেরকে নিশ্চয়। স্পিতি ভ্যালি ট্যুরটা এতটাই সুন্দর, যেরকম বইয়ের পাতা উল্টালে ছবি পাল্টে যায় সেরকম। অসাধারণ অসাধারণ। মানে এতদিন শুনে এসেছি, প্রচুর ভিডিও দেখেছি, এবারে আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আমি আর শৈলী প্রচণ্ড এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে। আমি আর শৈলী অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিলাম, শেষ পর্যন্ত সাকসেসফুলি হচ্ছে। সামনে আসছে রক গেট। আমার পেছনে হচ্ছে রক গেট, কিন্নরে ঢোকার রক গেট। এই জায়গাটায় প্রচুর 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 লোকের ফটো দেখেছি, ভিডিওস দেখেছি। আজকে আমি এখানে, আমার ব্যাপারটা একটু আনবিলিভেবলই লাগছে, কারণ এত হাই অ্যালটিটিউডের একটা লম্বা ট্যুর প্ল্যান আমি করব কখনো আমি ভাবিনি। যাই হোক, হোপফুলি আমি সুস্থ থাকি। তো পেছনে দেখছেন সবাই ফটোশ্যুট করছে, আমাদের গাড়িগুলো ওই দিকটায় দাঁড়িয়েছে। এখন আমরাও চলে যাব। জাস্ট দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো। এই রক গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এত বড় পাথর, এটাকে এই পাথরটা ধরে রেখেছে, তার জন্য এই জায়গাটা পুরো গেটের মতো একটা আকৃতি নিয়েছে। প্রকৃতির কি লীলা বল। হ্যাঁ, এই জায়গাটায় নাকি যখন খুশি পাথর পড়তে পারে। দেখুন জায়গাটার অবস্থা। এটা হলো কিন্নর জেলার ফার্স্ট গ্রাম। নাম क्या बोला भैया? নিকুলসারি। আচ্ছা, নাম হচ্ছে নিকুলসারি। আর এই জায়গাটায় সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইড হয়। রাস্তা দেখুন এখানে শেষ হয়ে গেছে, এদিকে দেখলে বুঝতে পারবেন। এই যে সব পাথর পড়ে আছে নিচটায়, কি ভয়ানক। ও হো হো হো, যেরকম ভয়ানক সেরকম সুন্দর। কি অসাধারণ অপূর্ব জায়গা। এই সব জায়গা দেখেই কীরকম পাগল পাগল করছি। এরপরে তো আরও জার্নি বাকি আছে। ভাবুন কি সুন্দর হতে চলেছে। এখানে মনে হয় প্রকৃতি নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে, এত সুন্দর জায়গা। বেশ খানিকটা আসার পর আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়ালো। এখানে একটি মন্দির রয়েছে, জয় মাতাজির মন্দির। জয় মা তারান্ডা লেখা রয়েছে মন্দিরের ওপরে। তারান্ডাই ওপরে যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম। লোকাল যে ড্রাইভাররা তারা এটা মানে যে এই মায়ের কাছে প্রণাম করে গেলে সম্পূর্ণ ট্যুরটা ভালোভাবে হয়, বিপদমুক্ত হয়। এখন আমরা দারুণ জায়গা দিয়ে পাস করব, সেটা হচ্ছে রক রোডের সামনে দিয়ে পাস করব। দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ, যেরকম রক গেটটা দেখিয়েছিলাম সেরকমই, মানে পাথর কেটে রাস্তা বানানো। অসাধারণ অসাধারণ।
খুবই রিস্কি। এই যে নিচে একটা ড্যাম আছে দেখুন, এই যে ড্যামটা আপনাদের দেখালাম, ড্যামটার নাম হচ্ছে নাথপা ঝাঁকড়ি ড্যাম। এখন আমাদের গাড়ি চেক হচ্ছে, মানে গাড়ির ভেতরে কোনো অ্যালকোহল আছে কিনা, মানে কোনো মদ টদ আছে কিনা। আপনারাও কিন্তু মানে খুবই সাবধানে, এরকম রাস্তায় যে কোনো জায়গায় চেক হতে পারে। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের প্ল্যানটা ছিল কিছুটা এইরকম: 7 রাত 8 দিনের ট্যুর, যার প্রথম দিন স্টে ছিল নারকান্ডাতে, তারপর সাংলা, কালপা, হুরলিং, কাজা, লোসার থেকে চন্দ্রতাল হয়ে আমরা মানালি চলে গিয়েছিলাম। চন্দ্রতালে আমাদের স্টে ছিল না, তবে আপনারা চাইলে চন্দ্রতালেও স্টে করতে পারেন, সেক্ষেত্রে লোসারে আপনাদের স্টে থাকবে না। এবং লাস্টে মানালিতে একদিন স্টে করে পরের দিন আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। এই সম্পূর্ণ ট্যুরটা করার জন্য আপনারা যদি 6 জন যান তাহলে খরচা পড়বে 16,800 টাকা করে জনপ্রতি। ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকবে থাকা, খাওয়া, ঘোরা। খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। আপনারা যদি 12 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে খরচা পড়বে 14,999 টাকা করে। খরচ সিজনের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। এই খরচার হিসেবটা চণ্ডীগড় টু চণ্ডীগড়ের হিসেব, তবে আমরা যেহেতু আম্বালা ক্যান্ট থেকে জার্নি স্টার্ট করেছিলাম এবং আম্বালা ক্যান্টেই শেষ করেছিলাম, তাই আমাদের খরচার হিসেবটা ছিল অনেকটাই বেশি। এদিকের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতলুজ নদী, সামনের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসপা রিভার। আমাদের এখন সঙ্গী হলো বাসপা রিভার। দাদা একটা ভিউ পয়েন্টে নিয়ে এসে দাঁড় করালো, জাস্ট অসাধারণ, মানে মন জুড়িয়ে যাচ্ছে, এরকম সুন্দর ভিউ। দেখুন এই যে নিচ দিয়ে বাসপা নদী বয়ে যাচ্ছে, কি অপূর্ব ভিউ দেখুন। কিভাবে পাথরগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে দেখুন। দূরে দেখুন বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে। ওয়েলকাম টু তুকপা ভ্যালি। এটা হলো সাংলা বাস স্ট্যান্ড। আমরা সাংলাতে পৌঁছে গেছি। এখানেও প্রচুর আপেল গাছ আছে, মানে যেহেতু এটা অনেকটা হাই অ্যালটিটিউডে, তার জন্য অনেকটা দেরি করে এই আপেলগুলো গাছে আসে। সাংলা বাজার। সাংলাতে আমাদের থাকার ঠিকানায় আমরা পৌঁছে গেছি। এখন টাইম আপডেট হচ্ছে ঘড়ির কাঁটায় 6টা, এখনও দেখুন আলো যায়নি। নারকান্ডাতে আলো ছিল মোটামুটি 7:30 8টা অবধি আলো থাকে এখানে। আমাদের ওখানে তো ধরুন ওই 5:45 6টা নাগাদই সন্ধ্যা হয়ে যায়। এই হোমস্টেটায় থাকবো, আসওয়ান হোমস্টে। এই হলো হোমস্টের বাইরেটা। ঢুকেই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এইটা হচ্ছে ডাইনিং হল। খুব সুন্দর। রিসেপশানে ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম। আপনারা অবশ্যই আইডি কার্ড ক্যারি করবেন, এর আগের দিনে আমি বলেছি, নাহলে কিন্তু হোটেলে থাকতে দেবে না। অবশ্যই আইডি কার্ড ক্যারি করা উচিত, কারণ কখন কি লাগে তার ঠিক নেই। আমরা এবারে যে হোমস্টেটায় থাকবো, হোমস্টেটার দারুণ লোকেশানে। চলুন আপনাদেরকে আগে রুম ট্যুরটা করে নিয়ে আসি। আমরা এবারে 103 নম্বর রুমে আছি। বেশ বড় মাপের রুম, একটা কিং সাইজের বেড আছে, বেডের ওপরে 3 জন আরামসে শুয়ে যেতে পারবেন। বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া। এখানে কি সুন্দর একটা টুল দেওয়া আছে দেখুন। এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে মিরর আছে। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমাদের রুমের ভেতরে যে উইন্ডোটা আছে দেখুন, উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে এই দেখুন।
বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, এইগুলোতে সব বরফ পড়ে আছে এই সাইডগুলোতে। এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আর এখানে চারিদিকে আপেলের গাছে ভর্তি, আপেলের গাছ, আরও অনেক রকমের ফলের গাছ আছে দেখছি। এই দেখুন, আমরা এই রুমটায় আছি। এই সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখরোটের গাছ, ভর্তি আখরোট হয়ে আছে, এখনও পাকতে বেশ অনেক দিন টাইম লাগবে। আর আমাদের হোটেলের ভেতরে আপেলের গাছ, আপেল হয়ে আছে একদম ছোট ছোট সাইজের, সবুজ রঙের। এই দেখুন আপেল হয়ে আছে। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, জাস্ট মাসমারাইজিং। নারকান্ডার হোটেলে থাকা এবং খাওয়া নিয়ে মাথাপিছু খরচা পড়তে পারে 2000 টাকা মতো। খাবারের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে। আমরা তো এই ট্যুরটা পুরো প্যাকেজে বুক করেছিলাম, আমি একটা অ্যাপ্রক্স ভাড়া বললাম আপনাদের। ওয়াও, কত আপেলের গাছ দেখুন, এই পুরোটাই আপেলের বাগান। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাপেল ট্রি, কতটা গ্রিনারি দেখুন, কি সুন্দর। ওই যে দূরে বাঁশপা রিভার বয়ে যাচ্ছে, আর এদিকে এই যে সব পাহাড়ের গায়ে সাদা সাদা দেখতে পাচ্ছেন, বরফ পড়ে আছে। আর এই যে সানসেট হচ্ছে এদিক থেকে, দারুণ সুন্দর লোকেশনে হোটেলটা। কেউ দেখে বলতে পারবেন এখন কটা বাজে? দেখুন এখনও কিন্তু আলো আছে হালকা হালকা, পুরোপুরি অন্ধকার নামেনি। সেম সিচুয়েশান ছিল নারকান্ডাতে। এখন আপনাদেরকে টাইমটা দেখালে আপনারা অবাকই হবেন। দেখুন 7:47 বাজে, এখনও কিন্তু আকাশে আলো আছে। মোটামুটি ওই 8টার দিকে সন্ধে হয়। আমরা যখন মানালি গেছিলাম, মানে ফার্স্ট টাইম হিমাচল প্রদেশে যখন ট্যুরটা করি, আমরা দেখে অবাকই হয়ে গেছিলাম, কি হলো কটা বাজে এখনও অন্ধকার নামছে না। দেখি যে ঘড়ির কাঁটায় তখন সময় হচ্ছে ওই 7টা মতো, মানে অবাক করা ব্যাপার। ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন, চলুন রুমে যাওয়া যাক। এই হলো আমাদের ডিনার, ভাত দিয়েছে। এখানে যারা ননভেজ খাবেন তাদের জন্য চিকেন, ভেজে পনিরের আইটেম দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে। আমরা শুধু ভাতই নিয়েছি, এর সাথে কিন্তু রুটিও দেয়, আমরা রুটি খাবো না বলে বেশি করে ভাত দিয়ে যেতে বলেছি। আজকের ডিনারটা কমপ্লিমেন্টারি আছে, আর কালকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। সমস্ত খাবার ট্রাই করলাম, বেশ ভালো, মানে হোমস্টে নাম দেওয়া একদম সার্থক, খুব ভালো টেস্ট। শুভ সকাল, এখন বেশ ওয়েদার ঠান্ডা। এখন তো গুগলের ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে প্রায় 12 ডিগ্রি। এই সাংলার হাইট 8900 ফিট, বেশ খানিকটা উচ্চতায় অবস্থিত, তার জন্য এখানে বরফের দেখা মেলে। মানে ব্যাপারটা কি বলুন তো, এত শান্ত না জায়গা, এখানে না একদিন থেকে ঠিক মজা লাগে না, মানে 2-3 দিন এক্সট্রা থাকতে পারলে খুব মজা হতো। আমরা অলরেডি লেট অ্যাজ ইউজুয়াল। এখন ব্রেকফাস্ট দিয়েছে, ম্যাগি নিয়েছি ব্রেকফাস্টটা করেই বেরোবো। ব্রেকফাস্টে অনেক কিছু অপশান থাকে, আপনারা আপনাদের মতো চুজ করে নিতে পারেন। সাংলার হোটেল থেকে আমরা একটু পরেই চেক আউট করে বেরোবো। তারপরেও শেষবারের মতো এই দূরের পাহাড়গুলো দেখতে এলাম, বরফ পড়া পাহাড়, বেশ ভালো লাগছে। আকাশটা পুরো নীল, দারুণ লাগছে। যে ইনফরমেশনটা দেওয়ার সেটা হলো যে আগের দিনও যেখানে ছিলাম আর এখনও যেখানে রয়েছি, দুই জায়গাতেই জিওর নেটওয়ার্ক রয়েছে, তাই নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম নেই। এখনও পর্যন্ত নেটওয়ার্ক রয়েছে, রাস্তায় পেট্রোল পাম্পও চোখে পড়লো, সেটা নিয়েও কোনো প্রবলেম নেই। এর আগে যে হোটেলটায় ছিলাম সেখানে ওয়াইফাই ছিল। আমরা এবারের এই স্মৃতি ভ্যালি ট্যুরটা করছি ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্স একটা বিশ্বস্ত ট্রাভেল
ট্রাভেল সংস্থা। এই সংস্থার ওনার হচ্ছে বিশ্বজ্যোতি সাহা, বিশ্বজ্যোতি দা। উনি একজন বাঙালি, যেহেতু আমরাও বাঙালি তাই বাঙালি লোকের সাথে কানেক্ট করতে সুবিধা হয়, আমাদের সমস্ত কোয়ারি, আমাদের চাওয়া না চাওয়া সমস্ত কিছু বোঝাতে সুবিধা হয়। এবং এত লম্বা একটা ট্যুরকে হ্যাসেল ফ্রি করার জন্য আমরা ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়েছি। আপনারা চাইলেও নিতে পারেন, এছাড়া আপনারা ডাইরেক্ট এখানে এসেও ট্যুর প্ল্যান করতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আরও কিছু সুন্দর সুন্দর জায়গার সন্ধান থাকছে, তাই সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।